ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মালিক ভরসার মাজার দেখলে মনে হয় যেন স্বর্ণে মোড়ানো এক প্রাসাদ। আদুতু এটি হজরত খাজা শাহ হাসান সাইদ নুরুল হুসেন আহমদ চিশতির সমাধি হলেও মাজারটি মালিক ভরসা নামেই সমাধিক পরিচিত। কি অপরূপ তার সৌন্দর্য! শুধু নান্দনিকতার জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দরগাটি। এই পুরো দরগা বা মাজারে ৬০ বিঘা জায়গা জুড়ে সবজি বাগানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ফুলের বাগান, যা বাংলাদেশের আর কোনো দরগা বা মাজারে দেখা যায় না। বন্ধুরা দেখুন, এখানে যদি অনুষ্ঠান হয় আর কি, বিভিন্ন প্রোগ্রাম হয়, তাহলে এখানে সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এখন যে প্রোগ্রামের মাঠটি দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন সামনের অংশে একেবারে বিশাল জায়গা জুড়ে আলু চাষ করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। এছাড়াও এই মাজারে বিশাল বড় একটি হেসেলঘর রয়েছে, যেখানে আমরা সবাই বিরিয়ানির আয়োজন করেছি। সেই সাথে ছোট লঞ্চে করে মেঘনা নদী পাড়ি দিয়ে মালিক ভরসার মাজারে আসাটাও ছিল আমাদের বেশ উপভোগ্য। বন্ধুরা, মালিক ভরসার মাজারের অজানা ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতাই তুলে ধরব এই ভিডিওতে। কিশোরগঞ্জ জেলার মেঘনা নদীর পাড়ে ভৈরবের লঞ্চঘাট থেকে আজ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মালিক ভরসার মাজারে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি খাজা হাসান শাহ সাইদ নুরুল হুসেন চিশতি অর্থাৎ মালিক ভরসার মাজারে। আমার পিছনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে সেই মালিক ভরসা মাজারের ঘাটের উদ্দেশ্যে। এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে ভৈরব বাজার লঞ্চ ঘাট আর কি। দেখুন আপনারা, আমাদের এই লঞ্চটি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই লঞ্চে করেই কিন্তু আমরা যাব। এই লঞ্চটি যদি দেখেন আপনারা, ছোট হলেও খুবই সুন্দর। এর 2 তলা আর কি, নিচেও কিন্তু রয়েছে আর উপরেও কিন্তু রয়েছে। দেখুন, আর এখানে হচ্ছে লঞ্চ কন্ট্রোল করে ওই যে মালিক ভরসার। 1 ঘন্টা লাগবে না? ও আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, আর এর ভিতরেও কিন্তু রয়েছে অনেকে। এটি হচ্ছে উপরের অংশ আর কি। দেখুন কি সুন্দর। আপনারা কোথায় যাবেন? বাইশমুজা যাবেন না? ও আচ্ছা। দেখুন নিচেও কিন্তু অনেক জায়গা রয়েছে এটার মধ্যে। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে ইঞ্জিন রুম। যদি দেখেন এখানে বিভিন্ন খাবার বিক্রি করা, এগুলো না চাওয়া বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা। এখানে টিউবওয়েল দেখতে পাচ্ছি। আর মেঘনা নদী দেখুন আপনারা। আর মেঘনা নদীর যে ব্রিজটি, রেল ব্রিজ, ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। জনপ্রতি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চে ওঠার কিছুক্ষণ পর চলতে শুরু করলো আমাদের যানটি। এখান থেকে আমাদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমুজা ঘাটে যেতে হবে। এরপর সেখান থেকে একটি অটোতে করে যেতে হবে মালিক ভরসার মাজারে। আস্তে আস্তে আমরা ভৈরব জনপদ অতিক্রম করতে লাগলাম। মেঘনা নদীর মাঝখান থেকে ভৈরব বাজারের বিভিন্ন স্থাপনা দেখতে দুর্দান্ত লাগছে। বাজারটি কয়েকশো বছরেরও বেশি পুরাতন। একসময় যখন এখানে কোনো ব্রিজ ছিল না, তখন নদী ছিল যোগাযোগ রক্ষার প্রধান মাধ্যম। দেশের সর্ববৃহৎ মেঘনা নদীতে ছুটে চলার মজাই আলাদা। বলে রাখি, আজ আমি ছাড়াও আমার সাথে এই ভ্রমণে আরও বেশ কয়েকজন রয়েছে।
শুধু বৃহত্তের জন্য নয়, নানান মাছের জন্যও নদীটি বেশ প্রসিদ্ধ। প্রতিদিন শত শত মানুষ এই নদীতে মাছ শিকার করে জীবিকা সরবরাহ করে থাকেন। দেখুন না, ছোট ছোট ঢিঙ্গি নৌকার উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাল টানার দৃশ্যটা কতটা চমৎকার লাগছে। হঠাৎ করে এক ভাইয়ের গানের সুরের মূর্ছনা আমাদের এই ভ্রমণ যাত্রাটাকে আরো বেশি উপভোগ্য করে তুলেছে। হবে নাই ও কার্তিক মাসের শেষে রে উকিলেরি হবে নাই ওর কার্তিক মাসের শেষে রে আশা মাসা ভাষা পানিরি। লঞ্চের উপর দাঁড়িয়ে থেকে মেঘনার ওপারের চর আর চরের ওপারের বসতিগুলো দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে মেঘনার বুকে ছুটে চলা নৌকাগুলো। বন্ধুরা, মেঘনা নদী দিয়ে ছুটে চলেছি সেই মালিক ভরসার মাজারের উদ্দেশ্যে। দেখুন মেঘনা নদী কি সৌন্দর্য, এই নদীর কত বিশাল এই নদীটি দেখুন। এখানে বিভিন্ন নৌকা রয়েছে, কেউ মাছ ধরছেন, আবার কেউ পাল্ক হেড দিয়ে মালামাল নিয়ে যাচ্ছেন। আর এপাশে আপনারা যদি দেখেন, এপাশে কিন্তু একটি চর দেখতে পাচ্ছি আর কি, নদী তীরবর্তী একটি চর, আর একটি লঞ্চ ওই দিক দিয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে একটি চর আর কি, নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত একটি চর, বিশাল একটি চর। আর দেখুন না, আপনারা যদি দেখুন মেঘনা নদী কি বিশাল তার সৌন্দর্য, একেবারে দেশের যে এটি দীর্ঘতম একটি নদী। আপনি যখন এই নদীতে আসবেন তখন কিন্তু সেই সৌন্দর্য দেখে অবশ্যই বুঝতে পারবেন এটি যে দেশের বৃহত্তম একটি নদী। যখনই নদী দিয়ে কোথাও না কোথাও ভ্রমণ করি, তখনই আমি এই বালখেটগুলো দেখে অবাক হই। মনে হয় এই বুঝি ডুবে যাবে ঝানটি, কিন্তু ডুবে না। বালখেটটি কত সুন্দর করে গলা উঁচিয়ে সাঁতার কেটে ধীর গতিতে ছুটে চলে তার গন্তব্যে। চলতে চলতে আমরা নবীনগরের লালপুর ঘাটে চলে এসেছি। এখানে কয়েকজন যাত্রী নামার পর আমাদের লঞ্চটি আবারও চলতে শুরু করলো বাইশমোজা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাইশমোজা লঞ্চ ঘাটে যেতে আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। অবশেষে মেঘনা নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাইশমোজা ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। খানিকটা দূর থেকেই লঞ্চে ওঠার জন্য ঘাটে অপেক্ষারত কিছু যাত্রী দেখতে পেলাম। আমরা বাইশমোজা ঘাটে চলে এসেছি, এসে লঞ্চ ঘাট থেকে টানে যাচ্ছি। ওইদিকে হচ্ছে বাজার থেকে নাকি আবার গাড়ি দিয়ে যেতে হবে ওইখানে। দেখুন এখানে অনেক মানুষ লঞ্চ দিয়ে যারা এসেছেন আর কি, তারা এখন তাদের গন্তব্যে যাচ্ছেন। আর দেখুন এই যে লঞ্চ থেকে আসার যে রাস্তাটি আর কি, সিঁড়ি দিয়ে খুব সুন্দর করে একেবারে কাঠের সেতুর মতো করে রাখা হয়েছে। আর এই যে দেখুন কি বিশাল মেঘনা নদী। আর এখানে দেখুন, এখানে অনেক কাঠ দেখতে পাচ্ছি আর কি। যদি আপনারা দেখুন, এখানে হয়তো হাটের দিন এখানে কাঠ বিক্রি করা হয়। এই কাঠগুলি দিয়ে সম্ভবত নৌকা তৈরি করা হয়। ওনারা যাচ্ছেন আবার ঘাটে। আর সামনে দেখুন বাইশমোজা বাজার।
লঞ্চ থেকে নেমে বাঁশমোজা বাজারে এসে সেখান থেকে আমরা একটি অটো রিকশাতে করে রওনা দিয়েছি মালিক ভরসার মাজারে। আমরা ছোট্ট একটি অটো রিকশাতে 6 জন উঠেছি, তাই বসে যাওয়াটা কিছুটা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমন গ্রামীণ পথ ধরে চলতে খুব ভালো লাগছে চলার সময় নজরে আসা ফসলি মাঠের সৌন্দর্যও। চলতে চলতে এবার আমরা মালিক ভরসার মাজার সংলগ্ন বাজারে চলে এসেছি। বাঁশমোজা বাজার থেকে এখানে আসতে আমাদের বেশি সময় লাগলো না। মূল ঘের দিয়ে মাজারের আঙ্গিনায় প্রবেশ করে হাতের বাম পাশে নজরে এলো অসাধারণ স্থাপত্য শৈলীতে নির্মিত দরগার মূল ভবনটি। আমরা চলে এসেছি মালিক ভরসার মাজারে। আমার পিছনে যে দরগাটি দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত আছেন মালিক ভরসা। আসলে কি অসাধারণ সৌন্দর্য এই দরগাটির, আপনারা যদি দেখেন একেবারে চোখ দাদানো সৌন্দর্য, অবাক হয়ে যাবেন এর সৌন্দর্য দেখে। এর বাহিরের অংশ যদি আপনারা দেখেন আর কি, দরগার বাহিরের অংশ একেবারে যেমন স্বর্ণে মুড়ানো একটি প্রাসাদ, কি সুন্দর রূপালী রঙে রং করা রয়েছে, একেবারে চোখ দাদানো সৌন্দর্য। আর দেখুন একটি গম্বুজ রয়েছে, বিশাল একটি গম্বুজ রয়েছে, ছোট ছোট মিনারও কিন্তু রয়েছে বেশ কিছু। আর পাশে যদি আপনারা দেখুন, এ পাশে কিন্তু একটি মসজিদ রয়েছে, এই পাশে ওযুখানা রয়েছে। আর এর সামনে দেখুন কি বিশাল বড় জায়গা, এরিয়া জুড়ে কি সুন্দর আর বিশাল জায়গা। আর এই যে পুরো জায়গাটি কিন্তু একেবারে পাথরের ঢালাই দেওয়া। বন্ধুরা, এবার আপনাদের মালিক ভরসার জীবনী সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেই। মালিক ভরসার আসল নাম খাজা শাহ হাসান নুরুল হোসেন সাইদ আহমদ চিশতি। তিনি ব্যক্তিগত জীবনে শিক্ষক ও হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন। তিনি প্রত্যেক কাজে শুরুতে মালিক ভরসা বলতেন। সে থেকেই তিনি মালিক ভরসা নামে সমাধিক পরিচিতি লাভ করেন। উল্লেখিত আছে তিনি অবিবাহিত ছিলেন। কথিত আছে সারা জীবন দশায় কোনোদিন তিনি জুতা পায়ে দেননি। মানব কল্যাণে তিনি সর্বদাই নাকি নিয়োজিত ছিলেন। অবশেষে 2004 সালে মালিক ভরসা ইন্তিকাল করলে তার ভক্তবৃন্দরা পরে আস্তে আস্তে এই বিশাল দরগাটি এখানে গড়ে তোলেন। এই মাজারে 60 বিঘা জায়গা জুড়ে রয়েছে ফুল ও ফলের বাগান, সে সাথে বিভিন্ন সবজির চাষাবাদও এখানে দেখতে পারবেন আপনারা। জায়গাটিতে যদি আপনারা আসেন, এই জায়গাটি ঘুরে দেখলেও কিন্তু খুব ভালো লাগবে। একেবারে ছায়া সুশীতল পরিবেশ তো রয়েছে, একেবারে নজর কাড়া একটি দৃশ্য কিন্তু এখানে দেখুন। এখানে সবজি চাষ করা হয়েছে, আর কি সুন্দর এখানকার দৃশ্য কিংবা এই মাজারের এরিয়া দেখুন। এ পাশেও কিন্তু আম বাগান রয়েছে। আর কি কি বাগান আছে এখানে আপনার? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সবে মাত্র এই যে দেখুন আপনার মরিচ গাছ রোপণ করা হয়েছে। ওই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দরগাটি মালিক ভরসার দরগা। আর এখানে পেঁপে গাছ রয়েছে এবং মরিচ গাছ দেখতে পাচ্ছি, বেগুন দেখতে পাচ্ছি, চাষ করা হয়েছে। আমরা ওই সামনের দিকে যাচ্ছি। এখানে জায়গা কতটুকু বলছেন এই মাজারের? ওরে বাপরে বাপ, বন্ধুরা চিন্তা করুন, এই যে দরগাটি রয়েছে অথবা মাজারটি রয়েছে, এই মাজারের এরিয়ায় কিন্তু প্রায় 60 বিঘা জায়গা রয়েছে। আপনারা যদি এখানে আসেন, মাজার তো জিয়ারত করতে পারবেনই, পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক দৃশ্য কিংবা মনোরম দৃশ্যপট রয়েছে, ফসলের মাঠ এর ভিতর রয়েছে, আম বাগান রয়েছে, সেগুলো কিন্তু দেখতে পারবেন। একেবারে আপনারা যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন আর কি, দরগায় এসে ঘুরে যেতে পারেন। আপনারা দেখুন এখানে অনেকে আসেন বিরিয়ানি কিংবা বিভিন্ন খাবার রান্না করার জন্য। এই যে রাকলিগুলো নিয়ে ওনারা রান্না করেন, এখানে রাখা হয়েছে।
আরে এটা কি এর মঞ্চ এখানে? গানের মঞ্চ ওই মানে এখানে গান টান হইলে না? বড় অনুষ্ঠান হলে ও আচ্ছা। আর বন্ধুরা দেখুন, এখানে যদি অনুষ্ঠান হয় আর কি, বিভিন্ন প্রোগ্রাম হয়, তাহলে এখানে সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এখন যে প্রোগ্রামের মাঠটি দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন সামনের অংশে একেবারে বিশাল জায়গা জুড়ে আলু চাষ করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। আসলে এখন যদি প্রোগ্রাম হয় তাহলে কোথায় করবেন? সামনে ও সামনে, মানে কিছুদিন পরে তুলতেই হ্যাঁ, পারবেন না? তুলতে পারি, মাসখানেক দেখুন পরে। বন্ধুরা, এই আলুগুলো কিছুদিন পরে তুলতেই পারবে। একেবারে খুব সুন্দর, একেবারে যে পরিকল্পিতভাবে যে বলা হয় যে পরিকল্পিতভাবেই কিন্তু এই দরগাটি একেবারে সাজানো গোছানো হয়েছে। এখানে তো আলু রয়েছে, পাশাপাশি আপনারা দেখুন এখানে হচ্ছে পেঁয়াজ রয়েছে। সত্যি সত্যি আশ্চর্য হয়ে যাওয়ার মতোই একটি ঘটনা, কারণ একটি দরগা মাঝে যে এতগুলো জিনিস রয়েছে কিংবা চাষাবাদ করা হয়। আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন মাজার কিংবা দরগাতে গিয়েছি, কিন্তু এত বড় এরিয়া, পাশাপাশি এভাবে যে সুন্দর বাগান রয়েছে আমি আর বাংলাদেশের আর কোথাও দেখি নাই। আর বাংলাদেশের আমার মনে হয় নাই যে আর কোনো মাজার কিংবা দরগায় এরকম পরিবেশ রয়েছে, পাশাপাশি এরকমভাবে বাগান করে বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়। দেখুন আপনারা, এখানে কিন্তু বিশাল বড় বড় এরিয়া নিয়ে ঘর তৈরি করা হয়েছে। এক পাশে এখানে হচ্ছে মানুষজন থাকে না, উরুসের সময় মনে এগুলো ভরা থাকে না? ও আচ্ছা আচ্ছা। সামনে কি আছে বলছেন? ও মানে এখানকার ও আচ্ছা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই আমার বড় ভাই। উনি না? আসসালামু আলাইকুম। কি করতেছেন আপনি? ও আচ্ছা। মনে করেন পেঁয়াজ, আলু, এখানে আপনি দেখতেছেন কাঁঠাল বাগান আছে, আমের বাগান আছে, তারপরে ডাবের বাগান আছে, ফুলের বাগান আছে, ভিতরে আরও দেখবেন সবজি আছে। এই যে দরবারের কাজের জন্য, দরবার তো লোক আসা যাওয়া করে, অনেক লোক থাকে, তাদের জন্য মূলত আমার মালিক যে সময় আপনি একটা পরামর্শের জন্য আইছেন, একটা ওষুধের জন্য আইছে, আঙুল উপর দিলে কইতো যে মালিক ভরসা, বাবা থাকতো না যাইব। মানে উদ্দেশ্য একমাত্র স্রষ্টা, উদ্দেশ্য হলে একমাত্র স্রষ্টা যে সৃষ্টি করছে তাকে উদ্দেশ্য করে বলছে মালিক ভরসা থাকতো না যাবে। এই হলো মূল বিষয়। বন্ধুরা আমরা ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই আর কি, এখানে উনি এখানকার দায়িত্বে রয়েছেন আর কি। উনি এখানে যে রুমটিতে থাকেন আর কি, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন আসলে এই রুমটি কেমন এখানে উনি যে থাকেন। আর দেখুন কি সুন্দর, এই যে বিশাল এরিয়া জুড়ে এখানে কিন্তু ওনাদের কর্মকর্তা যারা রয়েছে এখানে কাজ করেন তারা থাকেন। আর পাশাপাশি যদি দেখেন এর সামনেই কিন্তু গুনার একটি বেড়া দেখতে পাচ্ছি। আর এর সামনে কিন্তু আপনারা যদি দেখেন আমের বাগান, দেখুন কি সুন্দর আমের বাগান। আসলে এখানে যখন ফসলি মৌসুমে অর্থাৎ আমের সিজনে কিন্তু এখানে যখন আম ধরে থাকবে আর কি, তখন কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা এখানে আম ধরে তো না? প্রচুর, তখন তো মনে হয় আরো সুন্দর লাগে এই জায়গাটি। ও আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, এই যে একেবারে রুম থেকে দেখা যাচ্ছে কি সুন্দর আমের বাগান। কি আমের গাছ ভাই এগুলো? ও এগুলো কি দূর থেকে আনছেন না? ও আচ্ছা। এখানে কি আপনি থাকেন না? ও আচ্ছা 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 আচ্ছা। পুরো মাজারটি ঘুরে এবার আমি যাচ্ছি মাজারের হেসেল ঘরে। মাজারটি ঘুরে দেখার আগেই পাশের বাজার থেকে বিরিয়ানি করার জন্য মুরগি চাউল সহ বিভিন্ন মশলা কিনে এনেছি আমরা। বন্ধুরা এই মাজারে কিংবা দরগায় যারা আসেন আর কি, তারা কিন্তু এখানে অনেকে বিরিয়ানি করে থাকেন। আমি এখন জায়গাটিতে আছি, দেখুন আপনারা এখানে কিন্তু সারি সারি চুলা রয়েছে। আমরাও এখানে বিরিয়ানি করতেছি আজ। দেখুন ওইখানে করা হচ্ছে আর কি। এখানে যারা আসেন আর কি প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন, বিশেষ করে এখানে কিন্তু শনিবারে প্রচুর মানুষের সমাগম হয়। আর এখানে
বাজার রয়েছে, পাশে একটি বাজার রয়েছে, আপনাদের দেখেছি ওইখান থেকে বাজার করে এখানে কিন্তু বিরিয়ানি করে থাকেন। দেখুন আমাদের এখানে বিরিয়ানি করা হচ্ছে। আমরা বাজার থেকে মুরগ, চাউল সহ যাবতীয় যে মশলা লাগে আর কি বিরিয়ানি করার জন্য আমরা নিয়ে এসেছি। এখানে বিরিয়ানি রান্না করতে আমাদের বেশি সময় লাগলো না। বিরিয়ানি দেখতে বেশ চমৎকার লাগছে, মনে হলো খেতেও খুব ভালো হবে। খাওয়া দাওয়া শেষ করে আবারও পুরো মাজারটি এক নজর ঘুরে দেখলাম আমরা। এই শেষ বিকালে পাশের মসজিদ থেকে ভেসে আসা আসর নামাজের আজানের ধ্বনি মন শীতল করে দিল।